আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার। আটক 15 সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনতে হবে। 3 জাতীয় নির্বাচনের অনিয়ম দুর্নীতির তথ্য চেয়েছে তদন্ত কমিশন। রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের পদত্যাগে চেয়ে বিক্ষোভ এনসিপি নেতাকে অব্যাহতি। নেসকো কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি ভুল স্বীকার করলেন সার্জিস। ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের 5 নেতাকর্মী গ্রেফতার। প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক। ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত সাংবাদিক সহ বেশ কয়েকজন। সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 62 বিদেশি নাগরিক আটক। নারী সাংবাদিকদের মুখোমুখি হতেই হলো আফগান পররাষ্ট্রমন্ত্রীকে, প্রশ্নবাণে জর্জরিত। এবং 7 ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর, মুক্তির অপেক্ষায় 2000 ফিলিস্তিনি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী কৃষক এবং খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তার লক্ষ্যে একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের জন্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল গঠনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রোববার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের পার্শ্ব বৈঠকে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, আমি আপনাদের একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানাচ্ছি। এই তহবিল দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা, তরুণ উদ্যোক্তা, কৃষক, নারী ও মৎস্য খাতের কর্মীদের জন্য নতুন উদ্যোগ সৃষ্টি এবং সামাজিক ব্যবসা সমাধানে ভূমিকা রাখতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া 15 সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনা হবে। 12 অক্টোবর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেনা সদরের সংবাদ সম্মেলনের পরও আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে কোনো তথ্য জানানো হয়নি, তাই আইন অনুযায়ী তাদের আদালতে হাজির করা আবশ্যক। তাজুল ইসলাম ব্যাখ্যা করেন, সংবিধান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হবে। তবে আদালতের নির্দেশ ছাড়া কাউকে দীর্ঘ সময় আটক রাখা যায় না। এ সময় আদালত যদি জামিন দেন তাহলে মুক্তি দেওয়া হবে। গত 8 অক্টোবর 3টি মামলায় 25 কর্মকর্তার মধ্যে 15 জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেনা সদর জানায়, হেফাজতে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চিফ প্রসিকিউটর মনে করিয়ে দেন, আইন এবং আদালতের সিদ্ধান্তই কার্যকর কর্তৃপক্ষ। দশম 2014, একাদশ 2018 ও দ্বাদশ 2024 জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আহ্বান করেছেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। রোববার দেশের কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনী ধারা নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ সরকার এই কমিশন গঠন করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান তদন্ত কার্যক্রমে অংশ নিতে আগ্রহীরা প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কমিশনের কার্যালয়ে সরাসরি এসে অথবা বিভিন্ন মাধ্যমে অভিযোগ ও তথ্য জমা দিতে পারবেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া তাকে কেন স্থায়ী অব্যাহতি দেওয়া হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে এনসিপি। রোববার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মুনতাসির মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। এর প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশ অনুযায়ী আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে আপনাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের কাছে আগামী 48 ঘণ্টার মধ্যে দেওয়ার অনুরোধ করা হলো।
পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির লং মার্চের পথসভায় বিদ্যুৎ বিভ্রাট নিয়ে নেসকো কর্মকর্তাদের উদ্দেশ্যে কলিজা ছেড়ে ফেলবো মন্তব্য করেছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার নিজের ফেসবুক পেজে তিনি সেই বক্তব্যকে অনুচিত বলে স্বীকার করেন এবং দুঃখ প্রকাশ করেন। সার্জিস লিখেছেন, গত এক মাসে পঞ্চগড়ে এনসিপির 3টি কর্মসূচিতে তিনি বক্তব্য শুরু করলেই বিদ্যুৎ চলে যায়। প্রথম 2বার তিনি বিষয়টি সহ্য করলেও তৃতীয়বার একই ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেন। তার ভাষায় বারবার এমন ঘটায় সন্দেহ হয় এটি উদ্দেশ্য প্রণোদিত। তবে তিনি স্বীকার করেছেন, ক্ষোভের মুহূর্তে যে উপমা ব্যবহার করেছে তা বলা ঠিক হয়নি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জেলা পর্যায়ে কিছু কর্মকর্তা রাজনৈতিক দালালি করেন এবং বিরোধী দলীয় কার্যক্রমে বাধা দেন। সার্জিস বলেন, নাগরিকদের স্বার্থে বিদ্যুৎ বিভ্রাটের মতো ইস্যুতে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে। ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠায় সাময়িক বরখাস্ত করা হয় এই বিচারককে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে। গত বছরের সেপ্টেম্বরে রেজাউল করিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এ বিষয়ে একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনে বলা হয়, এই বিচারকের এক আসামির আলামতের গাড়ি ডিবি হেফাজত থেকে নিয়ে ব্যবহার করেছেন। সেই সঙ্গে আইন মন্ত্রণালয়কে না জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পূর্বাঞ্চলের 7.5 কাঠা প্লট নেওয়ার তথ্য উঠে আসে প্রতিবেদনে, যেখানে হাইকোর্টের বিচারপতিরাই 5 কাঠা প্লট পান। ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সহ কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের 5 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে ডিএমপির উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। ডিবি পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষণা করা সংগঠনের গোপন বৈঠকের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডাক্তার জাকির নায়েক প্রথমবার বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বরে তিনি মেগা লেকচার ইভেন্টে অংশ নেবেন। আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী সোমবার এক কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে। ডাক্তার জাকির নায়েক প্রথম প্রোগ্রামটি কবে হতে পারে সে প্রসঙ্গে আলী রাজ আরও বলেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 28 অথবা 29 নভেম্বর ঢাকায় ডাক্তার জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এ প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত 12টার পর থেকে এই উত্তেজনা শুরু হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষ ইটপাটকেল ছুড়তে শুরু করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহ সভাপতি ভিবি সাদেক কায়েম সহ একাধিক ছাত্র নেতাও উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে কি কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। শিক্ষকদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু চলছে। সোমবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু করেন তারা। এতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সহ লাঠিচার্জ করা হয়েছে। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা। ওই সময় 5 জনকে আটক করা হয়। এর প্রতিবাদে সোমবার থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষকরা। কুষ্টিয়া, রাজবাড়ী, রংপুর, লালমনিরহাট, রাজশাহী, চাঁদপুর, ঢাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে শিক্ষকদের এই কর্মবিরতির খবর নিশ্চিত হওয়া গেছে। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 62 জন নাগরিক আটক করা হয়েছে। দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে মিয়ানমারের 30 জন, ইন্দোনেশিয়ার 5 জন, বাংলাদেশ 3 জন, ভারতের 2, নেপালের 1, শ্রীলঙ্কার 1, মিয়ানমারের 14 নারী, ইন্দোনেশিয়ার 3, ভিয়েতনামের 2 নারী এবং মিয়ানমারের 1 জন শিশু নাগরিক রয়েছে। রাতে শহরের 2টি ভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে অবৈধভাবে কর্মরত বিদেশিদের শনাক্ত করা হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ
রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা 7টায় শুরু হয় অভিযান। সন্দেহভাজন দুটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়, যেখানে বিদেশি শ্রমিকদের বৈধ অনুমতি ছাড়া কাজ করার অভিযোগ ছিল। ভারত সফরে গিয়ে নারী ইস্যুতে প্রশ্নবাণের মুখে পড়েছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। গত শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হলেও রোববার পরিস্থিতি উল্টে যায়। এদিন আরেক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারী সাংবাদিকরাও। তারা মুত্তাকিকে সরাসরি নারীদের অধিকার নিয়ে প্রশ্নের মুখে ফেলেন। সংবাদ সম্মেলনে আফগান মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়। মুত্তাকি বলেন, নারীদের শিক্ষা ইসলামী শরীয়তে হারাম নয়, তবে দেশের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মেয়েদের উচ্চশিক্ষা স্থগিত থাকবে। বর্তমানে আফগানিস্তানে 1 কোটিরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে, যার মধ্যে 28 লাখ নারী ও কন্যা শিক্ষার্থী বলে দাবি করেন মুত্তাকি। তার ভাষায় কিছু এলাকায় সীমাবদ্ধতা আছে, তবে এর মানে এই নয় যে আমরা শিক্ষার বিরোধী। গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে 7 জন ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করেছে হামাস। আরও 13 জনকে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত। ফিলিস্তিনিরা ইসরায়েলের কারাগার থেকে প্রায় 2000 বন্দীর মুক্তির জন্য অপেক্ষা করছে। খবর আল জাজিরার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় গাজায় যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন। তিনি ইসরায়েলি আইনসভায় ভাষণ দেবেন এবং মিশরে ইসরায়েলি ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির উপর একটি শীর্ষ সম্মেলনে সহ-সভাপতিত্ব করবেন। ফিলিস্তিনিরা উত্তর গাজায় তাদের অবশিষ্ট ঘরবাড়িতে ফিরে যাচ্ছে, কারণ উপত্যকায় মানবিক সাহায্য আসতে শুরু করেছে। কিন্তু কর্মকর্তারা বলছেন যে খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ এখনো অত্যন্ত সংকটপূর্ণ। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।